সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে এবং আজকে আপনাদের নতুন কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি। বাংলাদেশের সঙ্গে অর্থাৎ বিসিবির সঙ্গে আইসিসির যে মিটিংটা সেটা সোনারগাঁয়ে হচ্ছে বা হবে একটু পরে। আমি যখন আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো ওই মিটিংটা চলমান থাকবে এবং ওই বিষয়টা নিয়ে আমার দুই সহকর্মী সৈয়দ সামি এবং মোহাম্মদ সাদমান তারা তো অবশ্যই কথা বলবেন, কিন্তু আমি একটু আসলে কথা বলবো হচ্ছে বিপিএল নিয়ে। যেহেতু প্লে অফটা খুব কাছাকাছি চলে এসেছে, আর কয়েকটা ম্যাচ বাকি আছে লিগ পর্বের, এবং সেখানে অনেকগুলো দলকে আমরা মানে 4টা দল তো আমরা নিশ্চিত হয়ে গেছি। সিলেট টাইটান্স খেলবে, রাজশাহী ওয়ারিয়র্স খেলবে, চট্টগ্রাম রয়্যালস, তার পাশাপাশি আজকে ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্স চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। এবং এই 4টা দলের কিন্তু আপনি যদি বিদেশি কালেকশনগুলো দেখেন, সব দলগুলোর বিদেশিরা কিন্তু পারফর্ম করতে পারছে না। আপনি যদি সিলেটের কথা বলেন, সিলেটে কিন্তু সেই শুরুতে যেমন পারফর্ম করছিল, মাঝে অনেকটা সময় একটা ধাক্কা খেয়ে যায় তারা, পরবর্তীতে আজমতুল্লাহ ওমর যাই চলে গেছেন, সাইম আইবের সঙ্গে তাদের চুক্তি বাতিল হয়ে গেছে, হজরতুল্লাহ যা আসলে পারফর্ম করতে পারেনি, সে কারণে কিন্তু তাদেরকে নতুন বিদেশি খুঁজতে হয়েছে এবং স্বাভাবিকভাবে তারা সেই খোঁজে আছে মোটামুটি বলা চলে। এবং কয়েকদিন আগে তাদের মনে থাকে যে তাদের যে উপদেষ্টা আছেন তিনি বলেছিলেন যে আমরা যদি সেরা চারে যেতে পারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে হলো আমরা বড় মাপের ক্রিকেটার নিয়ে আসবো। সেই কাজটা কিন্তু তারা মোটামুটি শুরু করেছেন, কথা বলছেন, যেখানে যা দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে আপনারা নিশ্চিত হয়েছেন। আমরা ক্রিকফ্রেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে ক্রিস ওকস তিনি আসছেন, ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার আপনি বলতে পারেন। তিনি সিলেট টাইটান্সের হয়ে খেলবেন। আজকে রাত 8টা বাজে বাংলাদেশে নামবেন এবং আমি নিশ্চিত যে এখন যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি যে সেখান থেকে 1 থেকে 2 ঘন্টা সময় বাকি আছে, ভিডিওটা যখন শুনবেন তখন হয়তো তিনি নেমে গেছেন। পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটার তাদের সঙ্গে আলোচনায় আছে এবং আজকে মধ্যরাতে আমি যতটুকু জানি, ভুল যদি না করে থাকি, রাত 1:30টার সময় ফিল সল্ট আসবেন বিপিএল খেলতে বাংলাদেশে। আপনার যদি একটু মনে থাকে যে কয়েকদিন আগে হাবিবুল বাশার সুমন তিনি বলেছিলেন যে চট্টগ্রাম রয়্যালসের পক্ষ থেকে তারা সল্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছিলেন যে না, এই সময়টা তিনি বিশ্রামে থাকতে চান। যদিও তিনি চট্টগ্রামকে বা বিসিবির ওই দলটাকে বলেছেন যে তিনি বিশ্রামে থাকতে চান, কিন্তু কয়েকদিনের মাঝেই কিন্তু সেই অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে এবং সিলেট যখন তার সঙ্গে যোগাযোগ করে তারা ওই ইংলিশ ওপেনার সিলেটের সঙ্গে চুক্তি করেছেন এবং প্লে অফের যে ম্যাচগুলো আছে, যে কয়টা ম্যাচ খেলার সুযোগ হয়, একটা যদি এটা হয় যে তারা এলিমিনেটরে যেহেতু তারা এলিমিনেটরে থাকবে, সেখান থেকে তাদের যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে 3টা ম্যাচ খেলার সুযোগ থাকবে, আর যদি প্রথম ম্যাচে হেরে যায় তাহলে একটা ম্যাচ। সালমান এই যে এরকম একটা কন্ডিশনার নিয়ে তিনি বাংলাদেশে খেলতে আসছেন, আজকে রাতে আসছেন। এই দুজন সিলেটের হয়ে খেলবেন, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি বিগ ব্যাশে যেহেতু বেশ কয়েকটা দলের খেলা শেষ পর্যায়ে, কেউ আবার এমন হয়েছে ছিটকে গেছেন অনেকগুলো দল, সেখান থেকে প্লেয়ার কালেকশন করার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সিলেট সেখানে এক ধাপ এগিয়ে আছে। স্যাম বিলিংসের সঙ্গে তাদের একটা বেশ আলোচনা চলছে, এটা এখনও চূড়ান্ত নয়। হতে পারে যে যদি বনিবনা হয়ে যায় তিনিও হয়তো ওই প্লে অফের বাংলাদেশে মানে বিপিএলের প্লে অফের ম্যাচের আগে তিনি হয়তো চলে আসবেন এবং সিলেটের হয়ে খেলতে পারেন। এটা এরকম একটা পরিস্থিতি। সিলেট তো মানে মোটামুটি এই প্লে অফে ভালো করতে, প্লে অফে পারফর্ম করতে যে ধরনের ক্রিকেটার আনা প্রয়োজন সেই চেষ্টা তারা মোটামুটি করছে এবং মোটামুটি অনেকটাই সফল বলে ধরে নেওয়া যাচ্ছে। পাশাপাশি কিন্তু আপনি রাজশাহী ওয়ারিয়র্সের দিকে যদি আপনি তাকান, সেখানে কিন্তু একটা বড় জটিলতা তৈরি হয়েছে। কারণ আপনি যদি দেখেন মাঝখানে শুরুর দিকে যখন সাহেবজাদা ফারহান খেলেছেন তখন একটা ম্যাচে খুব সময় তিনি পারফর্ম করেছেন, তারপর খুব বেশি ম্যাচে তিনি ইম্প্যাক্ট রাখতে পারেননি। পরবর্তী তিনি যখন জাতীয় দলের হয়ে খেলতে শ্রীলঙ্কা গেলেন, ওই সময়তে মোহাম্মদ ওয়াসিম খেলেছেন এবং তিনি বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। যতগুলো ম্যাচ খেলেছেন সেখানে খুব সম্ভবত 2টো 50 ছিল এবং ম্যাচ জেতাতে যে ধরনের ভূমিকা রাখা প্রয়োজন সেখানে তিনি ভূমিকা রেখেছিলেন। সমস্যা হচ্ছে যে ওই ওয়াসিমের সঙ্গে তাদের ওই লিমিটেড ম্যাচগুলোর চুক্তি ছিল এবং এখন যখন সাহেবজাদা ফারহান ফিরেছেন, তাকে যখন এখন খেলানো হচ্ছে, এখনও কিন্তু তিনি পারফর্ম করতে পারছেন না ওই প্রত্যাশিতভাবে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে তারা একটা পরিবর্তন আনার চেষ্টা করতে চাচ্ছে। পাশাপাশি আপনি যদি অন্য বিদেশি দেখেন, জিমিনির সময় কিন্তু এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি। রায়ান বাল এখনও তো ওইভাবে খেলতেই পারেননি একটা ম্যাচেও, প্রায় প্রতিটা ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন। শুধু তাদের ভিতরে ভালো করছেন সেটা হচ্ছে বিনুরা ফার্নান্দো পেসার, তিনি বেশ মোটামুটি ভালো করছেন। এভাবে এই জন্যই কিন্তু তারা যদি কোয়ালিফাই করে ফেলেছে, এই চিন্তাটা এখন তাদের থাকছে যে আপনি এখন একটা ম্যাচ হারলে বাদ পড়তে পারেন, 2টা ম্যাচ হারলে আপনার টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে। এখন এত পুরো টুর্নামেন্ট আপনি এত ভালো ক্রিকেট খেলে যদি এখানে এসে ভালো করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টুর্নামেন্ট
টুর্নামেন্টে আসলে বৃথা হয়ে যাবে। এইরকম পরিস্থিতিতে রাজশাহী বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে বলে শোনা যাচ্ছে, আমার যতটুকু জানা আছে। আমি এখন আসলে ক্রিকেটারদের নামগুলো জানি না, যতটুকু আমি শুনেছি যেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের দুজন ক্রিকেটারের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে, যেখানে একজন বিশ্বকাপ দলে আছেন, মানে ভারতে সিরিজ খেলছেন, এরকম একজন ক্রিকেটার হয়তো আসতে পারেন। তার সঙ্গে দেশ মানে জাতীয় বিশ্বকাপ দলের বাইরে আছেন এরকম একজনের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে, একজন হয়তো সেখান থেকে আসতে পারেন। আসলেও পাশাপাশি সাউথ আফ্রিকা যদি এসএ টি20টা শেষ হচ্ছে খুব সম্ভবত 19 তারিখে বা 18 তারিখে তাদের লিগ পর্বের খেলাগুলো শেষ হয়ে যাবে। তার আগে যেহেতু বেশ দুটা দল ছিটকে যাবে, সেখানে খুব সম্ভবত ডারবান সুপার জায়ান্টস ছিটকে যেতে পারে এবং এমআই কেপটাউন, এই দুইটা দলে সাউথ আফ্রিকান যারা আছেন তাদের ভিতর থেকে হয়তো কাউকে পিক করার চেষ্টা করা হচ্ছে। এখানে আপনি অবাক হবেন না যদি এইডেন মার্করামকেও তারা অ্যাপ্রোচ করতে চায় বা করার চেষ্টা করে থাকে, সেটা মনে হয় যে তাদের জন্য ভালো হবে। কারণ এরকম কন্ডিশনে এইডেন মার্করাম যে ধরনের ব্যাটিং করতে পারেন, তার পাশাপাশি যিনি স্পিনটা যেহেতু করতে পারেন, একটা অলরাউন্ডার অভিজ্ঞতা আছে, ক্যাপ্টেন সাউথ আফ্রিকার টিমের, সো একটা বেশ ভালো অপশন। আমি বলছি না যে মানে এইডেন মার্করাম আসবেন, তার সঙ্গে যে আলোচনা চলছে সেটাও আমরা আসলে নিশ্চিত না। আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম যে যেহেতু তার দলটা বাদ পড়ছে, তার সঙ্গে হয়তো আলোচনা করা যেতে পারে। এখন রাজশাহী কাদের সঙ্গে আলোচনা করছে, কোন দুজনের সঙ্গে আলোচনা করছে, সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে রাজশাহী এই টুর্নামেন্টটা জেতার জন্য যে ধরনের ক্রিকেটের প্রয়োজন বা যে পলিসিগুলো মেক করা প্রয়োজন বা পরিকল্পনাগুলো করা প্রয়োজন, সেগুলো কিন্তু করার চেষ্টা করছে। আমি নিশ্চিত যে আগামী 1-2 দিনের ভিতরে হয়তো আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট পেয়ে যাবেন যে প্লে অফে খেলার জন্য তাদের কোন কোন ক্রিকেটাররা আসছেন। আমরাও যদি জানতে পারি আগামী 1-2 দিনের ভিতরে, তাহলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আমার কাছে আজকে পর্যন্ত এই তথ্যগুলোই ছিল। আমরা চেষ্টা করব, যেটা বললাম যে আগামী দিনে আমরা হয়তো নতুন কোনো তথ্য দেওয়ার চেষ্টা করব। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।